আশা করি থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের আমার ভিডিওর বিষয় কি। আজকের আমার ভিডিওর বিষয় হলো মাধ্যমিকে ইংরেজিতে কিভাবে গুড স্কোর তোলা যায়। আর আমি তোমাদের সঙ্গে আছি মিঠুন পাত্র। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে। কেন কি, দীর্ঘদিন পড়ানোর সূত্রে বেশ কিছু অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো ইংরেজিতে দুর্বল অথবা খুব একটা দক্ষ নও, এবং মাধ্যমিক পরীক্ষা হয়তো খুব কাছাকাছি এসে গেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক তোমরা কিভাবে নেবে বুঝে উঠতে পারছো না। তো তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন হয়ে উঠবে। আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এবং কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। এবং সেই সঙ্গে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পেতে। চলো শুরু করা যাক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা সহজেই একটু সিলেবাস এবং কোয়েশ্চেনের যে নাম্বার ডিভিশনটা থাকে সেটা আমরা একটু চট করে আলোচনা করে নিই। তো আমরা জানি যে মাধ্যমিক কোয়েশ্চেনের ইংরেজিতে সিন থাকে 20 মার্কস, আনসিন থাকছে 20 মার্কস, আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকছে 20 মার্কস, আর রাইটিং পোর্শনে থাকছে 30 মার্কস। তাহলে বুঝতে পারছো যে রাইটিংটা একটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রাইটিং, তিনটে যে রাইটিং পড়বে প্রত্যেকটা রাইটিংয়ে 10 মার্কস করে থাকছে। তো এইবার আমরা সবার আগে আলোচনা করে নিই সিন পোর্শন বিষয়ে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে কি, যে এই সিন পোর্শনটা থেকে একটা নাম্বারও যেন কাটা না যায়, অর্থাৎ সিন থেকে 20-র মধ্যে অন্তত 20 মার্কসটাকে তুলে নিতেই হবে। তো সবার আগে আমি একটু সিন পোর্শনটাকে নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতে যে বিষয়টা বারবার বলি যে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, অর্থাৎ হার্ড ওয়ার্কিং করলেই যে ভালো নাম্বার পাওয়া যাবে তা শুধু নয়, তার সঙ্গে স্মার্ট ওয়ার্ক বা কিছু টেকনিক দরকার। অর্থাৎ আমরা ইংরেজি পরীক্ষা দিচ্ছি, ইংরেজি পড়ছি, কিন্তু যদি আমরা একটু সিলেবাস বা নাম্বার ডিভিশনের দিকে নজর রাখি তাহলে আমার মনে হয় ইংরেজিতে ভালো নাম্বার পেতে অনেকটা সুবিধে হয়। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সিন পোর্শন। এখান থেকে যে 20 মার্কস থাকবে সেই 20 মার্কস থেকে আমাদের পুরো নাম্বারটাকেই তুলে নিতে হবে, এবং তার জন্য আমাদেরকে বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো এবং কি কি ধরনের কোয়েশ্চেন আসছে সেইগুলোর উপর একটু খেয়াল রাখলে খুব ভালো হয়, এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো প্রথমে সিনে কত মার্কস থাকছে না 20 মার্কস থাকছে, এবং তার মধ্যে আমরা একটা জিনিস ভালো করে যদি লক্ষ্য করি দেখতে পাবো যে পোর্শে থাকছে 12 মার্কস। কত? পোর্শটায় থাকছে 12 মার্কস, আর পোয়েম থেকে কত আসছে না পোয়েম থেকে দেওয়া হচ্ছে 8 মার্কস। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সিন বিষয়টা তো খুবই সহজ বিষয়। কেন কি, যদি আমাদের সিনগুলো একটু ভালো করে পড়া থাকে তাহলে দেখতে পাবো যে পোর্স পার্টটা, অর্থাৎ যেটাকে গদ্য বলা হচ্ছে, সেইখান থেকে এমসিকিউ আসবে 5 মার্কস। এমসিকিউ কত আসছে না 5 মার্কস, অর্থাৎ এই 5টা যে এমসিকিউ থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে আমাকে পুরো নাম্বারটাকেই তুলে নিতে হবে। এবং টেক্সটটা যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকে তাহলে এখান থেকে নিশ্চয়ই 5টা নাম্বার তুলতে খুব একটা মাথা ঘামাতে হয় না। এইবার বাকি যে নাম্বারটা থাকছে তার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি দেখি যে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। অনেক সময় দিতে পারে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অথবা দিয়ে দিতে পারে বা এই কোয়েশ্চেনগুলো থাকতেই পারে যে স্টেটমেন্ট রিজন, অর্থাৎ বক্তব্য এবং কারণ, অথবা আবার এই দুটোকে দিয়ে দিতে পারে যে ট্রু অর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে মোটামুটি যদি কোয়েশ্চেনগুলোকে লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এটা খুবই একটা সহজ একটা বিষয়, এবং খুব চট করেই এখান থেকে ভালো নাম্বার স্কোর করে দেওয়া যায়। আচ্ছা, স্টেটমেন্ট অথবা রিজন আসতে পারে, ট্রু অথবা ফলস আসতে পারে। এইবার আমরা যদি পোয়েম সেকশনটা দেখি সেখানে এমসিকিউ কত নম্বরের আছে না 4 মার্কসের এমসিকিউ রয়েছে। কোয়েশ্চেন আসতে পারে, দুটো কোয়েশ্চেন আসতে পারে, এবং সেই দুটো কোয়েশ্চেনে থাকবে 2 নাম্বার করে।
আর কোয়েশ্চেন যদি না দেয় তাহলে দিতে পারে ট্রু ফলস। এবং এই যে ট্রু ফলস, এই ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট তো থাকবে, যেখানে হয়তো কবিতার লাইনগুলোকে তুলে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। যদি কোয়েশ্চেন না আসে তাহলে ট্রু ফলসে সেখানেও দুটো ট্রু ফলস দেবে এবং 2 মার্কস করে থাকবে। তাহলে এই ছিল সিন পোর্শন। সিন পোর্শন থেকে পুরো নাম্বার পেতে গেলে কয়েকটা বিষয়কে মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটি টেক্সটকে ভালো করে পড়তে হবে, অর্থাৎ প্রতিটি লাইনকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং সেই সঙ্গে প্রতিটি লাইনের মানে বুঝে বুঝে পড়তে হবে। এবং যেহেতু পরীক্ষা একেবারে দোরগড়ায়, তাই কি করতে হবে, পরীক্ষার আগে এই টেক্সটগুলোকে মাঝে মধ্যেই গল্পের ছলে জাস্ট খালি রিডিং পড়ে যাও। পোয়েমের ক্ষেত্রে বলি, পোয়েমগুলোকে ভালো করে পড়ার পর বিশেষ করে কবির নাম এবং কবিতার নামগুলোকে মাথায় রাখতে হবে, বানান তৈরি করে রেখে দেবে, কারণ এইখান থেকে প্রায় প্রশ্ন ফেলে। যেহেতু টেক্সট বুকের এক্সারসাইজগুলো লিমিটেড, তাই তার বাইরে অর্থাৎ বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংক, বিভিন্ন ধরনের টেস্ট পেপার এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে এক্সারসাইজ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে না, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবারে চলে আসি আনসিন পোর্শনের আলোচনা প্রসঙ্গে। আমরা জানি যে আনসিন পোর্শন থেকেও 20 মার্কস থাকে, কিন্তু এই আনসিন প্যাসেজের ক্ষেত্রে হয় কি, যে এটা বেশিরভাগ স্টুডেন্টের কাছেই একটা টাফ বলে মনে হয়। ঠিক তেমনি ভাবে একটা কথা বলতে পারি যে সিন পোর্শনটাও যদি আমাদের পড়া না থাকতো তাহলে এটাও আমাদের কাছে একটা টাফ বলে মনে হতো। সত্যি কথা বলতে কি, সেই রকম কোনো চটজলদি উপায় নেই যার দ্বারা আনসিন প্যাসেজ থেকে ফুল স্কোর করে ফেলা যায়। তবে অবশ্যই আমি তোমাদেরকে বেশ কিছু ট্রিক্স এর কথা বলবো, যেগুলো ফলো করলে তোমরা অনায়াসেই আনসিন থেকে একটা গুড স্কোর তুলে নিতে পারো। একটা কথা প্রথমে বলি, যে আনসিন প্যাসেজটাকে পড়তে গেলে অন্ততপক্ষে যার যেমন বারতিনেক পড়তে হবে। এবং পড়তে হবে মানে কি, ভালো করে বুঝে বুঝে পড়ো তোমরা বারতিনেক, যতক্ষণ না বিষয়টা কি বলতে চাইছে, সাবজেক্ট বা বিষয় বা থিমটা কি সেটা বুঝতে না পারছো। এবার একটা কথা বলি, তৃতীয়বার যখন বা থার্ড বারের জন্য যখন আনসিনটা তোমরা পড়বে, তখন পড়তে পড়তে একটা উড পেন্সিল নিয়ে টাপ টাপ লাইনগুলোকে আন্ডারলাইন করতে করতে চলে যাও। এবং সেই সঙ্গে সঙ্গে যেগুলোর শক্ত শক্ত ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডের মানেগুলো তোমাদের হয়তো জানা নেই, সেইগুলোকে সার্কেল করতে 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 যাও। কেন এই কথা বলছি, হয়তো দেখা যাবে যে এই যে টাফ লাইন বা টাফ ওয়ার্ডগুলোর মধ্যেই হয়তো ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা লুকিয়ে আছে, সেক্ষেত্রে এইটাকে ফলো করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যে প্রত্যেকটা লাইনটাকে ভালো করে পড়ো। পুরো লাইনটা পড়ার পর অন্ততপক্ষে কি বলতে চাইছে মানেটা, সেটা অন্তত আন্দাজ করা যায়। আর আরেকটা কথা হচ্ছে, কখনো কনফিডেন্স হারাবে না। যদি আনসিন খুব টাফই আসে বলে মনে হয়, তাহলে জানবে যে সেটা কেবলমাত্র তোমার ক্ষেত্রে টাফ নয়, সকলের ক্ষেত্রেই আনসিনটা টাফ হয়েছে। যদি লক্ষ্য করে দেখা যায় বিগত বছরের কোয়েশ্চেনগুলি, তাহলে মোটামুটি বলা যায় যে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের যে সমস্ত ঘটনাগুলো নিউজ পেপারে প্রকাশিত হয়, সেইখান থেকে আনসিনগুলো কোয়েশ্চেনে অনেক সময় তুলে দেয়। সেক্ষেত্রে নিউজ পেপার রেগুলারলি যদি পড়ার একটা অভ্যাস থাকে, তাহলে অনেকটা উপকৃত হওয়া যায়। এবং টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারটা যদি কেউ পড়তে পারে বা পড়াটা যদি সে অভ্যাসের মধ্যে রাখতে পারে, আমি মনে করি সে অনেকটা বেশি গেনার হয়। এটা হচ্ছে একটা বিষয়। আর রাইটিং এই আনসিন প্যাসেজের একটা বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্টের মধ্যে 8 মার্কস থাকে এবং এখানে যে সেম ওয়ার্ড, অর্থাৎ প্যাসেজ থেকে যে সেম ওয়ার্ড খুঁজে নিয়ে লেখার কথা বলে, সেটা অত্যন্ত লোভনীয়, কারণ ওখানে 2 নম্বর করে থাকে এবং 4টে দেওয়া থাকে। এই 2 মার্কসের যে 4টে অ্যান্সার করতে বলে, যদি এই 4টে অ্যান্সারকে কেউ করে ফেলতে পারে, তাহলে সে অনায়াসেই 8 মার্কস পেয়ে যেতে পারে। তবে বিষয়টা খুব একটা সহজ ব্যাপার নয়। প্রথম কথা বলি, যে যার ওয়ার্ড স্টক বা ওয়ার্ড পাওয়ার যত বেশি থাকবে, সে তত বেশি গেনার হবে। আর আগে আমি যে বিষয়টা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে যে ওই যে আনসিনটা পড়তে পড়তে যে সমস্ত শক্ত শক্ত লাইনগুলোকে
বলেছিলাম আন্ডারলাইন করতে এবং যে সমস্ত টাফ টাফ ওয়ার্ডগুলোকে সার্কেল করতে বলেছিলাম, হয়তো সেইগুলোকে একটু খুঁজে যদি আমরা দেখি সেইখান থেকে অনেকগুলো হয়তো মিলে যেতে পারে, হয়তো 2-3টে মিলে যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে একটা বিষয়কে মাথায় রাখতে হবে, ওই যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে কোয়েশ্চেনে, সেই ওয়ার্ডগুলোর সঙ্গে পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব বা অ্যাডভার্ব এইগুলোকে একটু মিলিয়ে মিলিয়ে দেখো যে এই ওয়ার্ডটার সঙ্গে পার্টস অফ স্পিচগত কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা। যদি দেখো যে মিল পাওয়া যাচ্ছে, তাহলে বলা যায় যে মোটামুটি হয়তো ওই অ্যান্সারটা বা ওই ওয়ার্ডটাই হয়তো হবে। আর একটা বিষয় বলি, যেটা হচ্ছে একটা প্যাসেজ বা প্যারার একটা সিকুয়েন্সের কথা আমি বলি। প্যারার সিকুয়েন্স বলতে ঠিক কি বোঝাচ্ছে, ধরা যাক একটা প্যাসেজের মধ্যে হয়তো 2-3টে প্যারা রয়েছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই যে আনসিন প্যাসেজের যে সেম ওয়ার্ডগুলোর কথা বলা হয়েছে, দেখা যাবে যে তার হয়তো যদি একটা অ্যান্সার ফার্স্ট প্যারার মধ্যে লুকিয়ে থাকে, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়তো সেকেন্ড প্যাসেজের মধ্যে লুকিয়ে থাকতে পারে। তাই প্যাসেজের সিকুয়েন্সটা, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে পরস্পর একটা যে সিকুয়েন্স রয়েছে, এই সিকুয়েন্সটাকে ভালো করে লক্ষ্য করে 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 খুঁজে দেখবে। আমার মনে হয় সেটা থেকে তোমরা ভোকাবুলারি সলভ করতে পারবে। এবার গ্রামারের বিষয়টা একটু আলোচনা করি। গ্রামারের বিষয়ে বলি যে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্রামারগুলো, যেগুলো হচ্ছে টেন্স, আর্টিকেল প্রেপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন, এই যে এবং জয়নিং, স্পিল্টিং, এই যে গ্রামারগুলো রয়েছে, এই গ্রামারগুলোর বেসিক যে কনসেপ্টগুলো, সেগুলোকে ভালো করে বুঝে বুঝে বারংবার বিভিন্ন ধরনের টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা গ্রামারের ক্ষেত্রে অত্যন্ত দরকার। এবং সেই সঙ্গে বলি যে প্রত্যেকটি গ্রামারের কিছু গ্রামাটিক্যাল রুলস থাকে, সেই রুলসগুলোকে বোঝো, সেইগুলোকে কোনো আন্দাজের ব্যাপার এখানে নয়। বিষয়টাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে গ্রামার প্র্যাকটিস করো এবং বারংবার প্র্যাকটিস করো। গ্রামার থেকে নাম্বার তোলার এটাই হচ্ছে সব থেকে ভালো উপায়। তাছাড়াও মাধ্যমিকের কয়েক বছরের বা বিগত বছরের যে কোয়েশ্চেনের গ্রামারগুলো রয়েছে, সেই গ্রামারগুলো করলে অন্তত গ্রামার কি ধরনের আসে সেই বিষয়ের সম্বন্ধে একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে। আর ফ্রেজাল ভার্বগুলোর ক্ষেত্রে বলি, এই ফ্রেজাল ভার্ব অন্তত 7-8 বছরের মাধ্যমিকের কোয়েশ্চেনের সেটের যে 7-8 বছরের ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, কারণ সেইগুলোই দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এই হচ্ছে গ্রামার থেকে ভালো নাম্বার স্কোর করার উপায়। সবশেষে রাইটিং প্রসঙ্গে একটা কথা বলি যে নিজে থেকে লেখার ক্ষমতা তৈরি করতে না পারলে কোনো লাভ নেই। হোক না সহজ ভাষায় লেখা, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। এই যেমন রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং, স্টোরি রাইটিং, এই রাইটিংগুলো কিন্তু খুব একটা টাফ নয়। গঠন, স্ট্রাকচার বা প্যাটার্ন মেনে বেশ কিছু রাইটিং এই ধরনের যদি করে রাখা যায়, তাহলে যে কোনো বিষয়ের উপর যাই রাইটিং দিক না কেন, এই রাইটিংগুলো কিন্তু সলভ করে দেওয়া যায়, অর্থাৎ ভালোভাবে লেখা যায়। একটা কথা হচ্ছে, কিছু কারেন্ট টপিকের ওপর রাইটিং, রিপোর্ট রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং আমাদেরকে করে রাখতে হবে, কারণ অনেক সময় কারেন্ট কোনো বিষয় বা টপিকের ওপর রাইটিং কিন্তু মাধ্যমিকে দিয়ে দেয়। তাই সে ব্যাপারে একটু সেই ধরনের রাইটিং তৈরি করে রাখতে হবে। আমার পরবর্তী ভিডিওটিতে রাইটিং বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এবছরের মাধ্যমিক পরীক্ষায় একটা রাইটিং এর বা কিছু সাজেস্টিভ রাইটিং আমি তোমাদেরকে দেব। ততক্ষণে তোমরা আমার চ্যানেলে চোখ রেখো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ।